নমস্কার, আপনারা দেখছেন অনলাইন ক্লাসরুম। আমি অর্ণব দাস। আজকে আপনারা তো প্রত্যেক দিনই দেখেছেন যে পাঠ্যপুস্তকের যে কোনো একটা লেসন নিয়ে আলোচনা করা হয়। আজকে একটু পাঠ্যপুস্তকের থেকে একটু বাইরে গিয়ে আমরা পরিবেশ এবং বাস্তুতন্ত্র নিয়ে আলোচনা করব। তো আমার প্রথম কথা হচ্ছে পরিবেশটা কি আপনারা সবাই জানেন। আমার মনে হয় ছোট থেকে যারা যারা দেখছেন বা আমরা পড়াশোনা করেছি সবাই জানি যে পরিবেশটা কি। পরিবেশ এমন একটা সিস্টেম যেখানে মানুষ, পরিবেশে গাছপালা সমস্ত কিছু এবং জীব জন্তু প্রত্যেকটা জৈব এবং অজৈব বস্তু সমস্ত কিছুই কিন্তু এক একজনের সঙ্গে সম্পর্কযুক্ত, একটা শৃঙ্খলাবদ্ধভাবে মানে সম্পর্কযুক্ত। একজনের সাথে আরেকজন এতটাই নির্ভরশীল, যদি একজনের কোনো সমস্যা হয় বা একটা আর্টিকেল বা একটা ইয়ের যদি কোনো বস্তুর কোনো সমস্যা হয়, সেই জায়গার অন্য একটা কিন্তু পরবর্তী রিফ্লেকশন আমরা কিন্তু দেখতে পারি। দেখুন, পরিবেশের হচ্ছে প্রথম পার্ট যেটা হচ্ছে গাছ, সবুজ গাছ বা উদ্ভিদ। আমরা এই উদ্ভিদটাকে, প্রথম জিনিস হচ্ছে উদ্ভিদটাকে আমরা কি পাই বা কি পাই না, বা উদ্ভিদটা আমাদের এই মানব জীবনে কি উপকার করতে পারে। আমরা তো ছোট থেকে সবাই পড়েছি যে আমাদের বেঁচে থাকার জন্য প্রধান জিনিস হচ্ছে অক্সিজেন, পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ। এটা সব থেকে বেশি বলতে গেলে বা এটা করে কিন্তু একমাত্র আমাদের পরিবেশে সবুজ উদ্ভিদ বা বৃক্ষ। যদি এটা না থাকে আমরা কিন্তু কেউই বেঁচে থাকতে পারবো না। মানব শরীরে যেরকম সজ্জিত হতে মানে সুন্দর বা মানব দেহ সুন্দর হতে লাগলে, সুন্দর দেখতে, এটার জন্য কিন্তু যেরকম অলংকার প্রয়োজন হয়, ঠিক পরিবেশেরও কিন্তু অলংকার কিন্তু জীব জন্তু পশু সমস্ত কিছু, ইনফ্যাক্ট আমরাও পরিবেশকে সুন্দর করে দেখাতে গেলে বা সুন্দর লাগাতে গেলে আমাদের করতে হবে কি, সেটা হচ্ছে এই অ্যানিমেল গুলোকে নিয়ে আমাদেরকে টিকে থাকতে হবে। সেটা গাছও যেরকম হতে পারে গাছ, গাছের সঙ্গে জল, জলের সঙ্গে বলতে পারে মাটি, তার সাথে সাপ, ব্যাঙ, গরু, ছাগল সমস্ত কিছু অ্যানিমেল, অবশ্যই আমরাও তার সাথে। এটা কিন্তু একটা মূল পার্ট। এবার যদি বলতে আসেন বাস্তুতন্ত্র, বাস্তুতন্ত্র বা পরিবেশের মধ্যে মিল যেটা, একদমই কেউ কাউকে ছেড়ে এগোতে পারে না। দেখুন, প্রথম জিনিস হচ্ছে গাছ, আমরা কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করছি, সেটা হচ্ছে গাছের খাবার সালোক সংশ্লেষের মধ্যে দিয়ে খাবারটা নেয়, যেটা আপনারা সবাই জানেন। তো সালোক সংশ্লেষের মধ্যে কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন ত্যাগ করছে, যেটা আমরা বেঁচে থাকার জন্য একটা বড় রসদ পাচ্ছি। এটা একটা বড় পার্ট। তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাদেরকে গাছ বাঁচিয়ে রাখতে হবে। গাছ শুধু বসালে হবে না, তার সঙ্গে এই যে দেখছেন যে মানে নির্বিচারে ভাবে গাছ কাটা এবং নগর উন্নয়নের ফলে কি হচ্ছে, আমাদের আস্তে আস্তে বিশ্ব উষ্ণায়ন বেড়ে যাচ্ছে, পৃথিবী আস্তে আস্তে গরম হয়ে উঠছে, তাতে আমাদের প্রত্যেকেরই সমস্যা হচ্ছে। আপনারা যদি সমীক্ষা করেন দেখেন প্রত্যেক বছর আস্তে 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 2 ডিগ্রি 3 ডিগ্রি করে টেম্পারেচার বাড়ছে এবং আমরা গরমে হাঁসফাঁস করছি। তার একটা যেরকম বড় কারণ গাছ কেটে ফেলা, ঠিক সেরকম আরেকটা বড় জিনিস হচ্ছে আমরা বিজ্ঞানের সঙ্গে চলতে চলতে যেটা হচ্ছে এসি, ফ্রিজ, এইসব জিনিসের ব্যবহার বাড়ানো। কারণ এসির থেকে একটা হচ্ছে একটা ক্লোরোফ্লুরোকার্বন এবং রাসায়নিক গ্যাস, এবং ফ্রিজ থেকে যে ক্লোরোফ্লুরোকার্বন ডিসচার্জ হচ্ছে, এটাও কিন্তু আমাদের পরিবেশকে উষ্ণতম করে তুলছে। দেখুন, এইগুলোকে তো ছেড়ে আমরা কোনো সময় চলতে পারবো না, তাই তো? তো এইগুলোকে নিয়ে আমাদের চলতে হবে। তার জন্য প্রথম কাজ কি, এগুলো যেরকম থাকবে গাছও থাকবে। গাছ আমরা আস্তে 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 গাছ লাগাবো, গাছের সংখ্যা বাড়াবো। এটা হচ্ছে প্রথম জিনিস। একটা সুস্থ সবল মানুষ বেঁচে থাকতে গেলে 3টে সিলিন্ডার, সারা দিনে 3 সিলিন্ডারের সমান অক্সিজেন লাগে। একটা অক্সিজেনের সিলিন্ডারের দাম যদি আমি ধরি কম করে 700 থেকে 800 টাকা, 700 টাকায় যদি ধরি, একদিনে কিন্তু আমরা 2100 টাকার অক্সিজেন পরিবেশ থেকে গ্রহণ করি। তাহলে 365 দিনে আমরা কত কত টাকার অক্সিজেন গ্রহণ করছি? ঠিক এই টাকার একটা বড় অঙ্কের আমরা অক্সিজেন কিন্তু গ্রহণ করছি। আচ্ছা, আপনি বলুন তো ভেবে, যে আমরা যদি ব্যাংক থেকে কিছু ঋণ নিই, তার জন্য তো আমাদের কিছু তাদের কাছে জমা রাখতে হয় এবং তারা একটা সময় দেয়, সেই সময়ে যদি আমরা না নিতে পারি সেই জিনিসটাকে তারা নিয়ে নেয়। একমাত্র পরিবেশ যেখানে আমরা কিছু বিনিয়োগ না করে, কিছু জমা না রেখে তাদের কাছ থেকে ঋণ নিচ্ছি প্রতিটা মুহূর্তে। একটা পরিবারে যদি 6 জন থাকে, 7 জন থাকে, যদি এই যে এই টাকা, এই অঙ্ক, এর সঙ্গে আমাদের পরিবারে যদি 4 জন থাকে, তাহলে এত বড় অঙ্কের আমরা কিন্তু প্রত্যেক বছরে ঋণ নিচ্ছি। তো আমাদেরও উচিত পরিবেশকে কিছু রিটার্ন করা। সেই রিটার্নটা কি? সেই রিটার্নটার ফার্স্ট কাজ হচ্ছে
পরিবেশকে বৃক্ষরোপণ, শুধু বৃক্ষরোপণটাই শেষ নয়, বৃক্ষরোপণ করে সেই বৃক্ষটাকে গাছের চারাটাকে বৃক্ষতে রূপান্তরিত করার দায়িত্বটাও আমাদের নিতে হবে। একটা গাছকে বসিয়ে কম করে 5 থেকে 6 ফুট হাইট তাকে কিন্তু দিতে হবে, নালে কি হয়, আমরা গাছ বসালাম 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস বা আমরা অনেকেই অনেক সময় গাছ বসাই, তারপরে কিন্তু দায়িত্বটা শেষ হয়ে যায়। আজকে জল দিলাম না, কালকে জল দিলাম না, বা 2-4 দিন জল দিলাম না, গাছটা শুকিয়ে মারা গেল, বা কোনো গরু ছাগল তুলে নিল। তো সেই জায়গায় আমাদেরকে কিন্তু দায়িত্বশীল হতে হবে, কিরকম, যে গাছটাকে আমার বৃক্ষে রূপান্তরিত করতে হবে, সেটা জল দিয়ে এবং আশেপাশের অ্যানিমেল থেকে গাছটিকে বাঁচাতে হবে। তবে যখন সে বৃক্ষে রূপান্তরিত হবে, তবেই আস্তে আস্তে আমাদের পরিবেশ থেকে এই উষ্ণায়নটা কমবে, এবং সেটা একটা দুটো না, যথেষ্ট পরিমাণে গাছ বসাতে হবে। এবং আরেকটা জিনিস আপনারা বলতে পারেন, এখন যা গাছ আছে আমাদের এই মুহূর্তে, যদি এরপরে আর কোনো রকমই গাছ না কাটা হয়, তাহলেও কিন্তু, যদি এরপর থেকে গাছ না কাটা হয়, তাহলেও কিন্তু পরিবেশ রিফাইন হতে বাধ্য বা রিফাইন হয়। কিন্তু আমরা যে হারে গাছ কাটছি এবং নগর উন্নয়ন হচ্ছে বেআইনিভাবে, তাতে কিন্তু বেশি দিন নেই যে আমাদেরকে একটা খারাপ বা বিপদ সংকুল পরিস্থিতিতে সামিল হতে হবে। এটা কিন্তু আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। এই গেল বৃক্ষরোপণ। একটা পরিবেশ থেকে আমরা কত টাকা ঋণ গ্রহণ করছি, তার বদলে কিছু আমাদের দেওয়া উচিত। আমরা কি দেবো, এরপরে বলতে পারেন যে আমরা কি দেবো, এত টাকা যখন পাচ্ছি আমাদের কি দেওয়া উচিত। একটা পরিবারে যদি 4 জন মানুষ থাকে, এত টাকা যদি আমরা ঋণ নিই, জন্ম থেকেই একটা মানুষ জন্মালেই কিন্তু তার অক্সিজেন দরকার হয়। তো বাড়িতে গাছ লাগানোর জন্য কোনো অনুষ্ঠানের দরকার নেই, কিচ্ছু না, আপনি নিজের মতন করে গাছ লাগান। পরিবেশ যদি প্রত্যেকটা পরিবার থেকে বছরে 10টা গাছ লাগানো হয়, তাহলেই কিন্তু একটা বিরাট সংখ্যার কাজ আমরা এক বছরে রূপান্তরিত করতে পারবো। বৃক্ষ আলাদাভাবে আমাদের বনসৃজন করতে হবে না, আলাদাভাবে আমাদের জঙ্গল করতে হবে না, বাড়ির আশেপাশে যে জায়গা আছে সেখানে বসান, তাহলেই কিন্তু অনেকটা কাজ হবে, আমাদের উষ্ণায়নটা অনেকটা কমাতে পারবো। বিশ্ব উষ্ণায়নের ফলে আপনারা দেখছেন যে আন্টার্কটিকাতে বরফ গলে যাচ্ছে, খরার পরিস্থিতিও কিন্তু খুব খারাপ, যেখানে সেখানে জলের টান হচ্ছে। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা প্রথম রোধ করতে পারবো এই গাছটা লাগিয়ে। এটা গেল প্রথম। এরপরে যদি বলতে যান, দেখুন পরিবেশের সঙ্গে কিন্তু যেরকম গাছ, জল, মাটি সবকিছুই কিন্তু সম্পর্কযুক্ত। জল, আমরা প্রচুর পরিমাণে, সাধারণ মানুষ বা আমরা সবাই প্রচুর পরিমাণে জল অপচয় করি। এই জিনিসটাকে আমাদেরকে প্রথমেই আটকাতে হবে। দেখবেন ট্যাপ কল বা টাইম কলে জল এসছে, আমরা খাবার বালতি বা জলের বালতি আমরা পেতে দিয়ে তারপরে আমাদের হুঁশ থাকে না যে কখন নিতে হবে। এই করে কিন্তু অনেকটা জল আমরা অপচয় করি। বেশি দূরে যেতে হবে না, আমাদের ভারতে ব্যাঙ্গালোরে কিন্তু এখন যা হয়ে গেছে, সেখানে একটা মানুষকে পার ডে 30 লিটার করে জল দেওয়া হয়, তার বেশি কিন্তু জল তাকে দেওয়া হচ্ছে না। যদি এর থেকেও বেশি জল অপচয় করা হয় একজন মানুষ, তাকে কিন্তু 7 থেকে 10,000 টাকা অব্দি জরিমানা করেছে এবছরের ঘটনা। তো আমাদেরকে কিন্তু এই জায়গাতে অবশ্যই আটকাতে হবে। এখনো সেই রকম দিন কিন্তু আমাদের পশ্চিমবাংলায় আসেনি। তো যদি সেইটা দেখতে না চান, আমাদের উচিত কিন্তু জল অপচয় বন্ধ করা। ট্যাপ কল দাঁড়িয়ে থেকে জল ভর্তি করে ট্যাপ কল বন্ধ করুন, জল অপচয় বন্ধ করুন। তার সাথে হচ্ছে ট্যাঙ্কির জল বাড়ির থেকে ট্যাঙ্কির জল কখন ভর্তি হয়ে গেছে, অবিরাম ক্রমে জল পড়ে যাচ্ছে, এটাও কিন্তু আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। দেখুন আমরা যে পানীয় জলটা নিই, সেটা ভূগর্ভস্থ কৌশিক স্তর থেকে আমরা কিন্তু জলটা খাই, যে জলটা নিই। এবার আপনি বলতে পারেন যে যে জল অপচয় হচ্ছে সেটাও তো মাটিতেই মিশছে, সেটাও তো ভূগর্ভস্থ যাচ্ছে না। প্রবলেমটা এখানেই, সেটা কিন্তু কৌশিক স্তর অব্দি গিয়ে পৌঁছাচ্ছে না। তার আগে আমাদের ভূপৃষ্ঠ এতটাই গরম থাকে, আমাদের কিন্তু ততটা যাচ্ছে না, মাটি ভিজছে না, সেই জলটা কিন্তু পুরোপুরি নষ্ট হচ্ছে। এবং যদিও কিছুটা থাকছে কৌশিক স্তরের আগে অব্দি আটকে থাকছে, সেই জলটা কিন্তু প্রাণযোগ্য আমাদের নয়, আমরা কিন্তু পানীয় হিসাবে গ্রহণ করতে পারবো না। তো প্রথমত জল অপচয় বন্ধ করুন। সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের বাড়ির আশেপাশে যে পুকুর, সেই পুকুরগুলোকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নগর উন্নয়নের ফলে দেখা যাচ্ছে ফ্ল্যাট বা প্রত্যেকটা বাড়ি এইসবগুলো হতে গিয়ে আস্তে আস্তে পুকুর বোঝাই করা হচ্ছে। এই পুকুর বোঝাইয়ের জন্য কিন্তু একটা বড় পার্ট হচ্ছে বাস্তুতন্ত্রের প্রবলেম। বাস্তুতন্ত্রে একটা পুকুরের মধ্যে যে শুধু মাছ থাকে সেটা নয়, কিন্তু মাছ, জু প্ল্যাঙ্কটন, ফাইটো প্ল্যাঙ্কটন, অনেক কিছু, ওটা একটা বড় বাস্তুতন্ত্র। কিন্তু প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত, যেটা আপনারা সবাই জানেন, আমিও এই মুহূর্তে বললাম। তো সেই জিনিসটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে। আমরা প্লাস্টিক, জলের বোতল, ব্যবহার্য কিছু প্লাস্টিক নিয়ে এসেছি, সেগুলো কিন্তু এই পুকুরে ফেলি। আর একটা বড় জিনিস দেখবেন আমাদের মধ্যে কাজ করে, সেটা হচ্ছে বাড়িতে পুজোর ফুল, সেই পুজোর ফুলগুলোকে আমরা কিন্তু প্লাস্টিকে বেঁধে জলে ফেলে দিই।
এইগুলো কিন্তু জল দূষণ হচ্ছে। পুকুরের মধ্যে যে জিনিসগুলোকে আমরা বর্জ্য পদার্থ হিসাবে ফেলছি সেগুলো কিন্তু পরিবেশে মিশে যাচ্ছে না, তারা কিন্তু এইভাবেই থাকছে। ফুলটা যদি আপনি মাটিতে একটা জায়গায় গর্ত করে দিতেন, দিয়ে চাপা দিতেন, সেটা কিন্তু মাটিতে মিশে যেত, কিন্তু কখনোই আপনার প্লাস্টিক মিশবে না। তাকে পুড়িয়ে দিন। এইভাবে কিন্তু আস্তে আস্তে আমরা জল যে দূষণ সেটাকে কিন্তু আমরা কমাতে পারবো। এরপরে যদি বলতে যান অ্যানিমেলের সঙ্গে, দেখুন আমরা প্রথম থেকে পড়েছি বা ছোট থেকে আমরা সবাই জানি যে পরিবেশের সব থেকে একটা বড় পার্ট হচ্ছে উৎপাদক। আমরা সবাই খাদ্য শৃঙ্খল কি আমরা সবাই জানি। উৎপাদকের উপর ভরসা করে প্রথম শ্রেণীর খাদক, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এটা আমরা সবাই জানি। উৎপাদক বলতে দেখুন এই উৎপাদক বলতে কি, উৎপাদক হচ্ছে আমাদের সবুজ ঘাস বা উদ্ভিদ, এটা হলো আমাদের উৎপাদক, যেটা আপনারা সবাই জানেন। উৎপাদককে খেয়ে বেঁচে আছে কিন্তু প্রথম শ্রেণীর খাদক। এটা কিন্তু একটা সার্কেল বাস্তুতন্ত্র। প্রথম শ্রেণীর খাদক কি, গঙ্গা ফড়িং বা পোকামাকড়, তাদেরকে খেয়ে বেঁচে আছে দ্বিতীয় শ্রেণীর খাদক, সেটা হচ্ছে আপনার ব্যাঙ, তাদেরকে খাচ্ছে সাপ, এবং তাদের উপরে চতুর্থ শ্রেণীর খাদক, তাদের উপরে হচ্ছে ময়ূর। তো যেরকম উৎপাদক থেকে প্রথম শ্রেণীর খাদক থেকে দ্বিতীয় শ্রেণীর খাদক খাচ্ছে, বা দ্বিতীয় শ্রেণীকে খাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক বা চতুর্থ শ্রেণীর খাদক। ধরুন এই যে সাপকে ব্যাঙকে খাচ্ছে ময়ূর, যদি তার ক্ষেত্রে এক্সেসিভ হয়, সেই সাপটার কিছুটা খেলো কিছুটা পড়ে গেলো, সেটা কিন্তু পরিবেশে মিশে গেল, এবং পরিবেশে মিশে সেটাই কিন্তু যখনই জার্ম অ্যাটাক করছে তাতে পরিবেশে মিশছে, সেই জায়গা থেকে উৎপাদক কিন্তু খাবার সোর্স হিসাবে খাবার পেয়ে যাচ্ছে, এবং উৎপাদক পরিমাণে আস্তে আস্তে বাড়তে থাকছে। এটা কিন্তু একটা চক্রবৃত্তি সার্কেল। বা দেখা গেল আপনার চতুর্থ শ্রেণীর খাদক সাপকে খাচ্ছে যে ময়ূর কি করছে, ময়ূর খাওয়ার পরে তাদের যে বর্জ্য পদার্থ শরীর থেকে বার করছে, যেটা খুব ভালো সার হিসাবে কিন্তু উৎপাদকের কাজ করছে। ঠিক এইভাবে কিন্তু একটা চক্রবৃত্তি হারে আমাদের কিন্তু বাস্তুতন্ত্র কন্ট্রোল করছে। এর মধ্যে যে কোনো একটা শ্রেণীর খাদককে আমরা যদি বন্ধ করে দিই, তাহলে কিন্তু এখানে ডিসব্যালেন্স হতে পারে, এইখানের মধ্যে প্রবলেম আসতে পারে। যেরকম দেখুন আমাদের পরিবেশে যে এই যে বিশ্ব উষ্ণায়ন বা গরম, এই গরমটা কমিয়ে আনা, বা আমাদের পরিবেশে যে আমরা এত অক্সিজেনের প্রয়োজন হয় একটা মানুষকে বেঁচে থাকতে গেলে, অক্সিজেন কিন্তু সব থেকে বেশি পরিমাণে দেয় সেটা হচ্ছে বট গাছ, অশোক, নিম, বা যেসব আমাদের দেশীয় গাছগুলো আছে সেটা আমাদের পশ্চিমবাংলার ক্ষেত্রে। তো বট গাছের কি সমস্যা, বট গাছ কিন্তু আস্তে আস্তে আমাদের হারিয়ে যাচ্ছে। আপনারা প্রত্যেকেই দেখেছেন বাড়ির আনাচে কানাচে বট গাছ হচ্ছে, কিন্তু একটা বট গাছের বীজকে নিয়ে এসে আপনি রোপণ করুন, দেখুন সেই বট গাছটা কিন্তু বৃক্ষ কেন চারা অব্দি অঙ্কুরোদ্গম অব্দি হবে না। তার সব থেকে বড় কারণ হচ্ছে তাদের বীজগুলোকে কিছু পাখি আছে, যেরকম আপনার হরিয়াল ঘুঘু বা বারবেট, বসন্ত বৌরি বলে, এরকম কিছু কিছু পাখি আছে, তারা সেই পাখিগুলো সেই বট গাছের ফল খায়, এবং সেই বীজগুলো তাদের শরীরে যে উৎসেচক আছে এই পাখিগুলোর শরীরে, সেই উৎসেচকের ফলে ওই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়, এবং পাখিগুলো বর্জ্য পদার্থ হিসাবে পটি করলে সেটা গাছের পাতায় বা মাটিতে যখন পড়ছে, জল পড়ছে, অঙ্কুরোদ্গম হচ্ছে। তাহলে সেখানে আমরা দেখুন বট গাছকে যদি বট গাছ আমাদের কিন্তু অক্সিজেন দিচ্ছে সব থেকে বেশি পরিমাণে, বট গাছকে আমাদের বাঁচিয়ে রাখা অবশ্যই দরকার, কিন্তু বট গাছকে বাঁচাতে গেলে কিন্তু দরকার এই পাখিগুলোকে। এখন প্রচুর পরিমাণে এই বট গাছ কমে যাওয়ার সব থেকে বড় কারণ কিন্তু পাখিগুলোকে মেরে ফেলা, পাখিগুলো কমে যাওয়া, পাখির সংখ্যা কিন্তু ব্যাপক পরিমাণে কমে যাওয়া। তার বড় কারণ হচ্ছে, এক হচ্ছে বসন্ত বাউরি দেখতে টিয়া পাখির মতন, অনেকে চোরা শিকারী আছে তারা টিয়া পাখি বলে বিক্রি করা, আবার অনেকে আছে যে মানুষকে ভুল পথে চালনা করা, এবং এই যে হরিয়াল ঘুঘু তাদের মাংস খুব সুস্বাদু এই বলে তার খাওয়ার জন্য অনেকে
এই পাখিগুলোকে মেনে চলেছে। এদের সংখ্যা যত কমছে তত কিন্তু আস্তে আস্তে বট গাছেরও কিন্তু আমাদের সংখ্যা কমছে। বট গাছকে বাঁচিয়ে রাখতে গেলে এই অ্যানিমেলগুলোকে কিন্তু অবশ্যই দরকার, প্রত্যেকটা অ্যানিমেলকে। এখন যদিও আমাদের কিছু বিজ্ঞানী উৎসেচক ব্যবহার করে, হরমোন ব্যবহার করে চেষ্টা করছে, তাতে কিন্তু রেজাল্ট খুব একটা ভালো কিছু নয়, আশানুরূপ রেজাল্ট নেই, যেটা কিন্তু এই পাখিদের খাওয়ার পরে যে বট গাছগুলো হচ্ছে এটা ঠিক। কিন্তু এটা একটা পরিবেশের বড় পার্ট। প্রত্যেকে আপনাদের যেরকম আগেই বললাম শৃঙ্খলাবদ্ধভাবে প্রত্যেকের সঙ্গে পারস্পরিক সম্পর্ক যুক্ত। বটগাছকে টিকে থাকতে গেলে এই পাখিগুলোকে দরকার, পাখিগুলোকে টিকে থাকতে গেলে বটগাছের খাবার দরকার, এবং আমাদের মানুষদেরকে টিকে থাকতে গেলে অক্সিজেন দরকার। দেখুন পরিবেশের মধ্যে প্রত্যেকটা অ্যানিমেল, প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা আজ সবাই কিন্তু সবার সঙ্গে সম্পর্ক যুক্ত হয়েই কিন্তু চলছে। এটাই কিন্তু দরকার আমাদের। অ্যানিমেল আসা, অ্যানিমেল থাকবে। আমাদের একটা অলংকার হিসাবে আপনাকে বললাম, যে আপনাদের বললাম পরিবেশের ফার্স্ট পার্ট হচ্ছে অলংকার। যেরকম গাছের অলংকার হচ্ছে আমাদের এই অ্যানিমেল, এটাকে মেনে চলতে হবে। এরপরে যদি বলেন যে মাটি আমাদের আরেকটা পার্ট হতে পারে, যেটা হচ্ছে আপনার ধরুন মাটিতে এত পরিমাণে দূষণ হচ্ছে। মাটিতে বলতে আমাদের যেরকম চাষবাস আগে করা হতো শুধু গোবর সার দিয়ে, কিন্তু এখন দেখবেন বাজারে প্রচুর রাসায়নিক সার চলে এসছে। তার জন্য সব থেকে সমস্যায় ভুগছে। আপনারা ধানের জমিতে দেখবেন আগে আমাচা, ছোট ছোট মাছ পাওয়া যেত, যেগুলো ক্যালসিয়ামের একটা বিরাট সোর্স, যেটা এখন কিন্তু যে মাছগুলো আমাদের টাকা দিয়েও বাজারে আমরা পাই না, দুষ্প্রাপ্য হয়ে গেছে। এবং গুগলি, ঝিনুক, যেগুলো কিন্তু বাস্তুতন্ত্র খুব ভালো বজায় রাখতো। শুধু বাস্তুতন্ত্র জমির নয়, পুকুরেরও। এখন দেখবেন আমাদের পুকুরে সবুজ হয়ে যায়, আমাদের বাড়ির আশেপাশে পুকুর দেখবেন মাঝে মধ্যে সবুজ হয়ে যায়, আমরা সেই পুকুরটার উপরে ইন্টারেস্ট হারিয়ে ফেলি। যদি পুকুরটা কিন্তু পরিষ্কার থাকতো আমরা কিন্তু পুকুরটাতে নোংরা ফেলতাম না। সবুজ হয়ে গেছে বলে তার প্রতি ইন্টারেস্ট হারিয়ে গিয়ে তার ভেতরে বর্জ্য পদার্থ ফেলি। ঠিক সেরকমই এটা হওয়ার কিন্তু বড় কারণ হচ্ছে আমাদের বাস্তুতন্ত্রটাকে নষ্ট করেছি। সেই বাস্তুতন্ত্রটাকে বজায় রাখতো ঝিনুক, শামুকেরা। এরা ওই অ্যালগিগুলোকে খেয়ে যে বর্জ্য পদার্থটা ডিসচার্জ করতো সেটা কিন্তু জলটাকে পরিষ্কার রাখতো। তো ঠিক সেই রকমই আমরা এই রাসায়নিক সার ব্যবহারের ফলে কিন্তু এগুলোর সংখ্যা আস্তে 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 কমতে আরম্ভ করেছে। আপনি আর একটা জিনিস দেখুন, আপনাদের যেরকম বললাম যে একটা এই যে প্রথম শ্রেণীর খাদ্যকে যেটা আমি দেখিয়েছিলাম আপনাদের, একটা ডিসব্যালেন্স হলে কি সমস্যা হয়। আগে মানুষ জঙ্গলে থাকতো, এখন মানুষ নিজস্ব ঘরে থাকে। নগর উন্নয়নের ফলে জঙ্গলের সংখ্যা আস্তে আস্তে কমেছে। তখনও কিন্তু মশা ছিল, যখন জঙ্গল ছিল মানুষ জঙ্গলে থাকতো আদিমকাল থেকে আপনি দেখুন, তখনও কিন্তু মশা ছিল, এখনো মশা আছে। কিন্তু ডেঙ্গুর উপদ্রব এখন ইদানিং দিন দিন কেন বাড়ছে? তার সব থেকে বড় কারণ মশাগুলোকে যারা কন্ট্রোল করতো সেই ব্যাঙের সংখ্যা কিন্তু কমে গেছে। আপনারা একটু ভালো করে নজর করলে দেখতে পারবেন, আগে কি হতো, বর্ষাকাল শুরু হলে বৃষ্টির আগে ব্যাঙ ডাকতো। বৃষ্টি পড়লে বাড়ির আশেপাশে খানা, ডোবা বা ড্রেন থেকে কিন্তু ব্যাঙের আওয়াজ আমরা শুনতে পেতাম, যেটা এখন পাই না। তো এই মশাগুলোকে কন্ট্রোল করতো কিন্তু ব্যাঙ। মশার লার্ভা, মশা ডিম পারতো, লার্ভা এগুলোকে কিন্তু ব্যাঙ প্রচুর পরিমাণে খেয়ে তাদেরকে কন্ট্রোল করতো। এবং ব্যাঙকে কন্ট্রোল করতো সাপ। এই জিনিসটা ছিল। তো এখন যেহেতু ব্যাঙের সংখ্যা কমেছে, ডেঙ্গুর উপদ্রব কিন্তু বাড়ছে। বিপদটা কিন্তু আমাদেরই হচ্ছে, সেটা কিন্তু আমাদেরই জন্য। আমাদের জন্য বলতে কিরকম, এই ডিডিটি, রাসায়নিক স্প্রে এগুলো করাতে ব্যাঙের কিন্তু আস্তে আস্তে বংশ বিস্তার কমে গেছে। তাদের যে ব্রিডিং এলাকা, সেই জায়গাটা, জল বা আপনার পুকুর, খানাখন্দ, সেটা কিন্তু আমরা কমিয়ে ফেলেছি। তার জন্যই কিন্তু এই বিপদের জন্য আজকে এই পরিস্থিতি। তো ঠিক সেরকমই আর একটা জিনিস হচ্ছে, মানুষ সাপ দেখলে যে জিনিসটা আমরা ভয় পাই, সাপ কিন্তু পরিবেশে একটা ব্যাপক ভূমিকা পালন করে থাকে। কিরকম, আমরা চাষবাস করতে গেলে প্রথম জিনিস হচ্ছে, চাষবাস করতে গিয়ে আমাদেরকে ইঁদুরের সম্মুখীন কিন্তু বিশেষ হতে হয়। ইঁদুরের হাত থেকে কিন্তু ফসলকে রক্ষা করে র্যাট স্নেক বা দাঁড়ার সাপ, যেটা বলা হয় চাষির বন্ধু হিসাবে তাদেরকে বলা হয়, সম্পূর্ণ নির্বিষ একটি সাপ। এবং বিষধর একটি সাপ, সেটা হচ্ছে আমাদের চন্দ্রবোড়া, পেঁচা। এরা সবাই কিন্তু আমাদের চাষবাসের জন্য যথেষ্ট হেল্প করে। ধান, একটা ইঁদুর কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ধানকে নষ্ট করে। সমীক্ষায় দেখা গেছে একটা চন্দ্রবোড়া সাপ এক বছরে প্রায় 700টির ওপরে ইঁদুর মেরে খায়। 700টার উপরে ইঁদুর মারে। তো এরকম করে যতগুলো সাপ আছে, আমাদের ইঁদুরের উপর কতটা কন্ট্রোল বজায় রেখেছে। যদি এই সাপগুলো কমে যেত, র্যাটেল স্নেক হোক, র্যাট স্নেক হোক, ভাইপার হোক বা চন্দ্রবোড়া বা পেঁচা, এদের সংখ্যা কিন্তু কমছে। যদি এরা না থাকে তাহলে ইঁদুরের রাজত্ব আমাদের শুরু হবে, না থাকবে আমাদের খাবার, না আমরা করতে পারবো চাষবাস। তো আমাদের প্রত্যেকটা সময় মনে রাখতে হবে, যে অ্যানিমেল গুলো আছে তার কিন্তু পরিবেশের যথেষ্ট ভূমিকা আছে, যথেষ্ট গুরুত্ব আছে।
আমাদেরকে সেইগুলোকে বজায় অবশ্যই রাখতে হবে এবং পরিবেশে বাঁচিয়ে রাখতে হবে। আজকে চন্দ্রবোড়ার যদি স্নেক বাইটের ব্যাপারেই আপনারা যান বা সাপের উপদ্রবেই যান, দেখতে পাবেন চন্দ্রবোড়ার উপদ্রব এখন দিন দিন পশ্চিমবাংলায় প্রচুর বেড়েছে। তো তার সব থেকে একটা বড় কারণ কিন্তু শাকামুটি বা রাজসাপ যে সাপটাকে বলা হয়, তাদের প্রধান খাদ্য হচ্ছে সাপ খাওয়া। সাপের বাচ্চা ছোট সাপ, সেটা কিন্তু তাদের প্রধান খাবার। এবং গোসাপও, যেটা আমাদের মনিটর লিজার্ড বলি, তারাও কিন্তু সাপ খেয়ে থাকে। এই দুটো প্রাণী, এই দুটো সাপের সংখ্যা অবিশ্বাস্য রকম ভাবে কমে যেতে আরম্ভ করেছে, অবিশ্বাস্য রকম ভাবে। দেখুন, সেটা আমরা কিন্তু ভুল বুঝে, মানুষ কম বেশি সাপকে সবাই চেনে, কিন্তু ভুলটা কোথায় হয়, আমরা সবসময় ভাবি সবকটাই বিষধর সাপ, যেটা আমাদেরকে ক্ষতি করে চলেছে। শাকামুটির কামড়ে মানুষ যে মারা গেছে সেরকম রেকর্ড কিন্তু নেই। শাকামুটি খুব শান্ত সাপ, আমরা ভয়ে শাকামুটি সাপকে মেরে ফেলছি। গোসাপ, তাকে মেরে ফেলছি। এক, আমরা ভয়ে মারছি, দ্বিতীয়ত হচ্ছে একটা চোরা শিকারীর বিরাট একটা চামড়ার লোভে গোসাপকে মেরে ফেলা হয়। তো এতে ক্ষতিটা কোথায় হচ্ছে মেরে ফেললে? প্রথম ব্যাপার হচ্ছে এদের যেহেতু ফুড হ্যাবিট সাপ, সে কিন্তু জেনে শুনে চন্দ্রবোড়া বা নির্বিষ সাপ কিন্তু খায় না, তার খাবারই হচ্ছে সাপ। তো একটা চন্দ্রবোড়া 30 থেকে 35টা বাচ্চা প্রসব করে। এই বাচ্চাগুলো কিন্তু আগে দেখা যেত 7টা 8টা, কিন্তু সমীক্ষা করে দেখা গেছে 7টা 8টা অ্যাডাল্ট হতো। এখন কিন্তু 30টা 32টার মধ্যে গিয়ে কিন্তু 25-26টায় অ্যাডাল্ট হচ্ছে। তার একটাই কারণ, তাদের উপর যে কন্ট্রোল করতো, যে সাপগুলো কন্ট্রোল করতো, সেই সাপগুলো বা সেই অ্যানিমেলগুলোর সংখ্যা কিন্তু কমে গেছে। তার জন্যই কিন্তু এই অ্যানিমেলগুলোর আস্তে আস্তে সংখ্যা বাড়তে আরম্ভ করেছে। ঠিক যেরকম আপনাদেরকে মশা দিয়ে ব্যাপারটা আমি বললাম। তো আমাদেরকে কিন্তু যদি সুস্থ সবল ভালোভাবে থাকতে হয়, তাহলে কিন্তু পরিবেশে এই অ্যানিমেলগুলোকে বাঁচিয়ে রাখতে হবেই। সেটা যে কোনো অ্যানিমেল হোক, প্রতিটা মুহূর্তে প্রতিটা সময় প্রত্যেকটা অ্যানিমেলকে বাঁচিয়ে রেখে আমাদেরকে টিকে থাকতে হবে। কারণ দেখুন, জঙ্গলে অ্যানিমেল থাকবে, এটাই তো স্বাভাবিক ব্যাপার। জঙ্গল কি আমরা দিন দিন আগে যা জঙ্গলের পরিধি ছিল, সেই জঙ্গল আমরা রাখতে পেরেছি? বলুন, আমার মনে হয় না পেরেছি। কারণ আমরা যে হারে নগরায়ণ করছি, যে হারে আস্তে আস্তে আমাদের পরিধিটা বাড়াচ্ছি, তাতে কিন্তু তাদের পরিধিটা কমছে। আগে যে জঙ্গল ছিল, সেখান থেকে জঙ্গল কাটা হচ্ছে, গাছ কাটা হচ্ছে। তো তাহলে সেই অ্যানিমেলগুলো থাকবে কোথায়, খাবে কোথায়? এটা আমাদেরকে কিন্তু বড় পার্ট, এটা আমাদের দেখতে হবে। সেই অ্যানিমেলগুলো খাওয়ার জন্য যখনই আমাদের সামনে চলে আসছে বা আমাদের ঘরে ঢুকছে, তখনই কিন্তু আমরা মনে করছি যে আমরা একটা বিপদের মধ্যে পড়ে গেছি। সেই অ্যানিমেলগুলোকে চোখে দেখলে আমার মনে হচ্ছে আমি বিপদে। কিন্তু এটা নয়। আপনারা যদি একটু নজর রাখেন, যদি তাকে তার উপর নির্বিচারে হত্যা না করেন বা তার উপরে যদি খারাপভাবে না হন, তাহলে দেখতে পাবেন সে আপনার বাড়িতে আসছে, খাচ্ছে, চলে যাচ্ছে। তাকেও তো একটা পরিধি দিতে হবে, তাকেও তো খাবার জায়গা দিতে হবে। আপনারা আরেকটা জিনিস খুব ভালো করে একটু নজর করলে দেখতে পাবেন, আমরা কি বলি, গ্রামে অ্যানিমেল বেশি থাকবে, তাই তো? সাপ, ব্যাং, পাখি, সিভেট ক্যাট বা আপনার গন্ধকুকুর, বন বিড়াল, এগুলো বেশি থাকার কথা, তাই তো? তো সেটা কিন্তু এখন নয়। দেখুন, আস্তে আস্তে অভিযোজিত হয়ে তারা কিন্তু আস্তে আস্তে জায়গা চেঞ্জ করছে। কিরকম, আপনাদের একটা খুব ভালো জিনিস বলি, আপনারা বুঝতে পারবেন হয়তো। গ্রামে যেরকম আগে মাটির বাড়ি, দোতলা মাটির বাড়ি, গোয়াল ছিল, সেইগুলোতে ধানের গোলা ছিল, সেইগুলোতে কিন্তু বাসস্থান করতো পেঁচা, সেইগুলোয় বাসস্থান করতো সিভেট ক্যাট বা আরো অ্যানিমেল গুলো। তো সেইখান থেকে, এবং বড় বড় গাছ ছিল, যেটা হচ্ছে পাখিদের বাসা বা পাখিদের বাসস্থান। এখন কিন্তু সেটা কমে গেছে। আপনি গ্রামে দেখবেন না বড় গাছ আছে, গ্রামে দেখবেন না এখন মাটির দোতলা বাড়ি আছে, গ্রামে দেখবেন না খড়ের ছাউনির ঘর আছে, ঠিক আছে? গ্রামে দেখবেন না ধানের গোলা আছে। তো এই অ্যানিমেলগুলো তাহলে কোথায় যাচ্ছে? এই অ্যানিমেলগুলো কিন্তু শহরে কনভার্ট করছে। তাতে তাদের সুবিধা কি, কেন তারা শহরে কনভার্ট করছে, এটাও আমাদের দেখতে হবে। তাদের শহরে কনভার্ট করার সব থেকে বড় কারণ হচ্ছে খাবার। আপনারা তো বলতেই পারেন যে খাবার তো গ্রামে বেশি আছে, গ্রামে চাষবাস হয়, মানুষ খাবার পাচ্ছে, সেটা ইজি। দেখুন, শহরে কি হয়, শহরে মানুষ খাবার পরে প্রত্যেকদিন রাত্রে বা খাবারগুলো কিন্তু আমরা ডাস্টবিনে ফেলে দিচ্ছি। তো তাতে তাদের খাবারটা জোগাড় করাটা ইজি, কম ক্যালোরি বার্ন করতে হচ্ছে, খাবার অন্বেষণ করতে খাটনি কম হচ্ছে। আর একটা বড় জিনিস হচ্ছে থাকার বাসস্থান। বাসস্থানও আপনি বলতে পারেন যে ওখানে গ্রামে তো বেশি বাসস্থান, গ্রামে থাকার জায়গা বেশি, তাহলে এখানে কেন? এখন মানুষ প্রত্যেকেই ফ্ল্যাট কালচার হয়ে গেছে বা নগরায়ণ করা হচ্ছে। প্রথম জিনিস দেখবেন যে শহরে টাওয়ার বেশি, ফোনের টেলিকমের টাওয়ার বেশি। তো তাতে আপনারা নজর রাখলেই দেখতে পাবেন কিন্তু দিনের শেষে 8টা 10টা 12টা 15টা করে চিল বাস তারা কিন্তু সেখানে থাকছে এবং বাসা করছে, বংশ বিস্তার করছে। এবং তাদের
আর হচ্ছে আমাদের ফ্ল্যাট কালচারে বা আমাদের যে বড় বড় বাড়িগুলো হচ্ছে প্রত্যেকেই দেখবেন যে স্টোর রুমগুলো, ওপরে স্টোর রুমগুলো করা হচ্ছে, তাতে কিন্তু তারা বাসা করে থাকছে। সেটা সিভেট ক্যাট, প্রায় সময় দেখা যায় রাত্রেবেলায় একটা গন্ধ, মানে খাস চালের মতন গন্ধ দেখা যাচ্ছে, গন্ধ অনুভব করা যাচ্ছে, পাওয়া যাচ্ছে, এবং রাত্রে কোনো প্রাণীর হাঁটা চলা বুঝতে পারছেন, কিন্তু আপনাদের দেখার আগেই সে সরে যাচ্ছে, বা কালো লোমস, এটা কিন্তু একটা সিভেট ক্যাট। এদেরকে কিন্তু দেখা ঠিক এই একটাই কারণে তারা বাসস্থানটাও এখানটা ইজি করতে পারছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে কলকাতার টালায় যে ডাস্টবিনটা আছে তার পাশে কিন্তু দুটো তিনটে শিয়াল দম্পতি বংশ বিস্তার করছে, বাচ্চা নিয়ে বড় হচ্ছে। তাহলে ভাবুন, কলকাতা টালা যথেষ্ট একটা ব্যস্ততম শহর, ব্যস্ততম জায়গা, সেই জায়গাতে কিন্তু শিয়ালগুলো বংশ বিস্তার করছে এবং বেড়ে উঠছে। তার কিন্তু বড় কারণ হচ্ছে এক, বাসস্থান, সেটা হচ্ছে আপনার ডাস্টবিনের পাশে গর্ত করে, যেখানে কেউ তাদের বিরক্ত করছে না, এবং খাবার, ডাস্টবিনের যথেষ্ট পরিমাণে তাদের খাবার আছে। একটা ওয়াইল্ড অ্যানিমেল যদি খাবার এবং বাসস্থান পায়, সেই জায়গাটাকে সে কেন্দ্রভূমি করে তুলবে। ঠিক সেই জিনিসটাই কিন্তু এটা আমাদের মধ্যে কিন্তু আস্তে আস্তে অ্যানিমেলগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এর জন্যই কিন্তু আমাদের পরিবেশে আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, যেটা আমাদের কিন্তু ক্ষতি হবে বা হচ্ছে। তাই আপনাদের সকলকে বলবো, আপনারা অ্যানিমেল, যে কোনো অ্যানিমেল হতে পারে, সাপ হতে পারে বা যে কোনো ওয়াইল্ড অ্যানিমেল হতে পারে, সেটাকে না মেরে তার প্রতি একটু সহানুভূতিশীল হন, কারণ আমাদের তাদেরকে নিয়েই বাঁচতে হবে। কাক কমে যাওয়াতে, কাককে বলা হয় ঝাড়ুদার পাখি, আপনারা তো সকলেই জানেন। কাক কমে যাওয়াতে কিন্তু আমাদের একটা খুব সমস্যা হচ্ছে, সেটাও আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে চারিদিক যে নোংরা হয়েছিল, কাক যে জিনিসটা থাকতো তুলে নিয়ে গিয়ে তারা খাবার হিসাবে গ্রহণ করতো, সেইটাতে কিন্তু সমস্যা দেখুন আস্তে আস্তে আমাদের বাড়তে শুরু করেছে। চড়ুই পাখি থাকার জায়গা পাচ্ছে না। তারা কোথায় থাকতো? আগে থাকতো খড়ের ঘরের ভেতর ফুটো করে সেখানে বসবাস করতো, ডিম পারতো এবং বাচ্চা বড় করতো। যখন খড়ের ঘর বন্ধ হয়ে গেছে, তারা আস্তে আস্তে পাকা বাড়ি ঘুলঘুলিতে থাকা শুরু করেছিল। সেটাও দেখুন এখন এসি রাখা শুরু হতে সেটাও দেখুন বন্ধ হয়েছে। তো এই চড়ুই পাখিরও কিন্তু একটা বড় পার্ট আছে। চড়ুই পাখির জন্য কিন্তু চীনে খুব সমস্যা হয়েছিল, সেটাও কিন্তু আমাদের আস্তে আস্তে কিন্তু, আগের বছর দেখেছেন পঙ্গপালের উপদ্রবে ধানের একটা বিশেষ ক্ষতি হচ্ছে, সেটার কিন্তু বড় একটা পার্ট হচ্ছে এই চড়ুই পাখি। কিরকম? চড়ুই পাখি বংশ, যখনই চড়ুই পাখির সংখ্যাতে কমে যাচ্ছে, তারা ধানের একটা বড় ক্ষতি করে, সেটা হচ্ছে পঙ্গপাল। সেই পঙ্গপালকে কিন্তু খেয়ে, পঙ্গপালকে কন্ট্রোল করে কিন্তু আমাদের এই চড়ুই পাখি। যেরকম ইঁদুরকে খেয়ে কন্ট্রোল করে চন্দ্রবড়া সাপ, র্যাট স্নেক মানে দাঁড়া সাপ বা পেঁচা, এরা যেরকম কন্ট্রোল করে, এরা যেরকম উপকারী বন্ধু মানুষের বা চাষিদের, ঠিক সেরকমই চড়ুই পাখিও কিন্তু উপকারী বন্ধু চাষিদের কাছে। আপনারা একটু ভেবে দেখবেন বা একটু সমীক্ষা করে দেখতে পাবেন। তো চড়াই পাখির সংখ্যা কমে যাওয়ার জন্য এদের সংখ্যা বেড়ে গেছে, যাতে আমাদের ধানের ফলন কিন্তু দিন দিন কমছে। ধান কিন্তু আমাদের বাঙালিদের একটা প্রধান খাবার, ধান বলতে চাল, ভাত, এটা কিন্তু প্রধান খাবার, যেটা আসে কিন্তু ধান থেকেই। তো আমাদেরকে কিন্তু যদি এটাকে ঠিকঠাক করে রাখতে হয়, আমাদের খাবারের যোগানটাকে ঠিক করে রাখতে হয়, তাহলে কিন্তু এই অ্যানিমেলগুলোকে অবশ্যই দরকার। এখন সেই চড়ুই পাখিগুলো কোথায় বাসা করবে, কোথায় থাকছে? সব থেকে বড় জিনিস কিন্তু তাদের বাসস্থান এবং ব্রিডিং জোন, ব্রিডিং জায়গা, এলাকা, এগুলো কমে যাওয়ার জন্যই কিন্তু তাদের সংখ্যা কমতে আরম্ভ করেছে। খাওয়াটা যেরকম একটা পার্ট, খাদ্যাভ্যাস যেরকম একটা পার্ট, ঠিক সেরকম এটা। আর একটা জিনিস আপনারা অবাক হয়ে যাবেন, শিয়াল তো সর্বভুক একটা অ্যানিমেল, সমস্ত কিছু খাবার খেয়ে থাকে। তো শিয়ালও কিন্তু আস্তে আস্তে তাদের ফুড হ্যাবিটটা চেঞ্জ করেছে। শিয়াল মাংসাশী প্রাণী, আমরা এটাই জানি, গ্রামে গঞ্জে হাঁস মুরগি এগুলো নিয়ে চলে যায়, ছাগল নিয়ে চলে যায়। শিয়াল কিন্তু আস্তে আস্তে চাষিদের ক্ষতি করতে আরম্ভ করছে। কিরকম? তারা কুমড়ো খাচ্ছে, আখের জমিকে জমি শেষ করে দিচ্ছে, কুমড়ো আলু এগুলো শেষ করে দিচ্ছে। তার কারণ কি? শিয়ালরা কিন্তু এখন আর ওই যে মাংসাশী অ্যানিমেল বা মাংস খেতে হবে এই যোগানটার উপরে কিন্তু তারা আর আটকে নেই। তারা কিন্তু আস্তে আস্তে এই আলু কুমড়ো এইগুলোর উপরে বা চাষের জমির উপরে অ্যাটাক করছে। তারা এই খেয়ে কিন্তু তাদের পেট ভরাচ্ছে এবং বংশ বিস্তার করছে। এটাও কিন্তু আস্তে আস্তে অভিযোজিত হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এটা চাষিরও কিন্তু ক্ষতি করছে। তার সব থেকে বড় কারণ কিন্তু আমাদের পরিবেশে শিয়াল যেগুলো খায়, যেরকম খরগোশ, ইঁদুর, সাপ খায়, পাখি, এই যে জিনিস, এগুলো কিন্তু সংখ্যা কমে যাচ্ছে। তারা বেঁচে থাকার জন্য আস্তে আস্তে কিন্তু অভিযোজন করে তাদের নিজেদেরকে চেঞ্জ করছে। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো, সবসময় প্রতি মুহূর্তে অ্যানিমেলদেরকে নিয়ে সঙ্গে করে চলুন। যেটা আমাদের অলংকার, আমরা অলংকার পড়তে ভালোবাসি, অলংকারকে নিয়ে চলতে ভালোবাসি, ঠিক সেরকম পরিবেশের অলংকার কিন্তু গাছের সঙ্গে গাছের অলংকার কিন্তু আমাদের এই অ্যানিমেল, প্রত্যেকটা পাখি থেকে আরম্ভ করে সব সময়। তো এইগুলো কিন্তু আপনাদের সবসময় এটা মাথায় রাখতে হবে। আরেকটা যেটা বলতে পারা যায়, যেটা হচ্ছে বৃক্ষরোপণ।
ছাত্রদের এই পরিবেশের উপর সব থেকে বড় জিনিস হচ্ছে পরিবেশে ছাত্রদের কি ভূমিকা নেওয়া যেতে পারে। প্রথম জিনিস হতে পারে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বৃক্ষরোপণ, যেরকম বৃক্ষরোপণ করুন। আর একটা বড় জিনিস সেটা হচ্ছে আমাদের দেশীয় গাছকে টিকিয়ে রাখতে হবে। আমাদের এই নেচার, আমাদের পশ্চিমবাংলার যা নেচার, আমরা যদি পাশের স্টেটে যাই বা উত্তরপ্রদেশ যাই বা বিহার যাই বা যেখানেই যাই, দেখবেন প্রত্যেকটা জায়গায় ভৌগোলিকভাবে পরিবেশ কিন্তু চেঞ্জ হচ্ছে, বাস্তুতন্ত্র কিন্তু চেঞ্জ হচ্ছে। অ্যানিমেলগুলো বা গাছগুলো কিন্তু সেই রকম ভাবেই তাদের অভিযোজিত করেছে। আজকে যদি আপনি আমাদের এখান থেকে আম গাছ নিয়ে গিয়ে কানাডায় বসান, অস্ট্রেলিয়া বসান, সেখানে কিন্তু বাস্তুতন্ত্রের ক্ষতি হচ্ছে। সেটা কিন্তু আমাদের সবাইকে প্রথম থেকে শেষ অবধি মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস হচ্ছে, যেরকম আমাদের কম টাইমের মধ্যে মুনাফা লাভের জন্য আমরা অনেক সময় সোনাঝুরি গাছ বসাই, ঠিক আছে। এই যে গাছটা, এটা কম সময়ের মধ্যে গাছটা বেড়ে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের বাস্তুতন্ত্র খুব ক্ষতি করছে। মাটির থেকে জলের লেয়ারটাকে খুব তাড়াতাড়ি শেষ করে দেয় এবং আমাদের যে মাটির তলায় উপকারী ব্যাকটেরিয়া থাকে সেগুলোকে কিন্তু সে শেষ করে দিচ্ছে। তো এইরকম অনেক গাছ আছে যেগুলো আমরা না জেনে ভুল করে নিয়ে এসে নষ্ট করছি। দেখুন সুন্দরী, গরান, গেওয়া, এগুলো যেরকম লবণাক্ত মাটিতে সুন্দরবনে শোভা পায়, সেই গাছ আমাদের এখানে নিয়ে আসলে কিন্তু সেই এলাকাটার বাস্তুতন্ত্রকে আমরা নষ্ট করছি। এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে। চন্দন গাছ বসানোটা এখন পশ্চিমবঙ্গের মানুষের একটা ট্রেন্ড হয়ে গেছে, চন্দন গাছ বসানো। কিন্তু চন্দন গাছ বসালে একটা মুনাফা বা টাকা ইনকাম সত্যিই হবে, কিন্তু তার সঙ্গে আমাদের বাস্তুতন্ত্রটাকে শেষ করে দিচ্ছি। তো আমাদের এটা আপনাদেরকে বলার কারণ এটাই, প্রতি মুহূর্তে আমাদের ভাবনা রাখতে হবে যে আমরা কিন্তু পরিবেশ থেকে, আপনাদের আগে দেখিয়েছি, প্রচুর টাকা প্রত্যেক দিন কিন্তু প্রচুর টাকার অক্সিজেন আমরা নিচ্ছি, তাকে কিন্তু রিটার্ন দিচ্ছি না। তো সেই জায়গায় দায়িত্ব নিয়ে গাছকে বড় করতে হবে, বৃক্ষ রূপান্তরিত করতে হবে, তার সঙ্গে সমস্ত অ্যানিমেল তাদেরকেও আমাকে বাঁচিয়ে রাখতে হবে। মাটিতে জল দূষণ এবং মাটি দূষণ যাতে কম করা যায়, যতটা কম করা যায়, কারণ আমরা যেভাবে অভ্যস্ত হয়ে আছি, তো তাতে আমাদের এই সব জিনিসকে অ্যাভয়েড করে বা ছেড়ে আমরা চলতে পারবো না। কিন্তু এইগুলোকে নিয়েও কিন্তু চলা যায় যদি আমরা সঠিক পরিমাণে বৃক্ষ রোপণ করি, বৃক্ষকে বৃক্ষতে রূপান্তরিত করি, তাহলে কিন্তু আমরা চলতে পারবো, সমস্ত কিছু চলতে পারবো। অ্যানিমেল গুলোকে নিয়ে যদি থাকি, এটাও চলতে পারবো। এটা আমাদেরকে সবসময় মানতে হবে। আর এর থেকেও বড় জিনিস বলতে হবে আপনাদের কাছে, অনুরোধ করব আমি, যে শুধু যে অ্যানিমেল গুলোকে বাঁচিয়ে রাখবেন, তাদের দায়িত্ব নিন, তাদের দায়িত্ব নিতে শিখুন। বাড়ির পাশে যে অ্যানিমেল গুলো আছে, ওয়াইল্ড অ্যানিমেল, তাদেরকে মেরে না ফেলে, যাতে আপনার আশেপাশের মানুষজন যে মারছে সেই জায়গায় তাদের সচেতন করুন, মানুষকে বোঝান। অবিরাম গাছ কেটে ফেলা হচ্ছে, সেটাকে আটকান, তাদেরকে বোঝান, তাদেরকে জানান। কারণ গাছ হচ্ছে আমাদের সব থেকে বড় একটা পার্ট, আমাদের অক্সিজেন থেকে আরম্ভ করে সমস্ত, যেটা আপনাদেরকে বারবার করে বোঝালাম প্রতি মুহূর্তে। তো এই জিনিসটাকে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট থাকলে এটা আপনারা অবশ্যই কন্ট্রোল করবেন। নমস্কার, ধন্যবাদ। আবার পরবর্তী এপিসোডে আবার দেখা হবে আপনাদের সাথে।